তো যারা আমাদের আজকের এই লাইভ ক্লাসে নতুন জয়েন করছে, আমি তাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যেহেতু প্রিভিয়াস কিছু ক্লাস মিস করে আসছেন, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আপলোড হয়। আপনারা যেটা করতে পারেন, ক্লাস কন্টিনিউ করার জন্য আপনারা প্রথম দিকে ধরতে একটু কষ্ট হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোকে আপনারা বারবার একটু রিপিট করে নেবেন। ঠিক আছে? যারা নতুন আসছে আমি তাদের জন্য কথাটা বলছি। সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসগুলো আপলোড হয়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি প্রিভিয়াস ক্লাসগুলো না করে থাকেন বা করার সুযোগ আপনাদের না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা পরবর্তী ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবেন না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে, সফটওয়্যার ইউটিউব চ্যানেল থেকে আপনারা আপনার প্রিভিয়াস ক্লাসগুলো একটু ভালোভাবে রিপিট করে নেবেন, বারবার দেখে নেবেন। দেখে নিয়ে তারপর আপনারা পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করেন। আই হোপ আপনারা ওভারকাম করতে পারবেন। আমরা যেহেতু বেসিক পাইথন নিয়ে কাজ করছি, সেহেতু আমরা কোনো প্রজেক্টের দিকে যাচ্ছি না। আমরা যেটা করব সেটা হচ্ছে টোটালি বেসিক পাইথনের পর আপনি এরপর ডিসাইড করবেন যে আপনি কোন দিকে যাবেন। ঠিক আছে? কোড ব্লকস না, আমি যেটা একবারেই বলছি, আমি সেটা হচ্ছে কি, না না, জ্যাঙ্গো একটা প্রফেশনাল কোর্স, সো আমরা বেসিক পাইথনের দিকে যাচ্ছি। প্লিজ একটু কথাটা শুনুন। সেটা হচ্ছে কি, আহ, আমরা যেটা করছি সেটা হচ্ছে, আপনি এখান থেকে যে কোর্সটা পাচ্ছেন সেটা হচ্ছে বেসিক পাইথন কোর্স। একদমই কিন্তু বেসিক বললে একদমই বেসিক না, একদমই বেসিক না আবার। ঠিক আছে? যেহেতু আমরা ও পি পর্যন্ত যাচ্ছি, তো বেসিক না পুরোপুরি। তো আপনি যেটা করতে পারবেন, এটার পর আপনি আপনার ইচ্ছে মতো চুজ করতে পারেন যে আপনি পাইথনটা কোন কাজে ব্যবহার করবেন। ঠিক আছে? ওকে। নো, জ্যাঙ্গোটা হচ্ছে আপনার একটা, এটা বলবো কি, জ্যাঙ্গোটা হচ্ছে আপনি ডিসাইড করে ফেলছেন যে আপনি ওয়েব লাইনে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি জ্যাঙ্গোটা করতে পারবেন। কিন্তু আমরা ওই রকম করে ডিসাইড করি নাই যে আমরা অ্যাকচুয়ালি আমরা কোর্সটা করছি সবার জন্য, যারা ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করবে। ঠিক আছে? মেশিন লার্নিং, এআই, হ্যাঁ, যে যার ইচ্ছা মতো কাজ করবে। ঠিক আছে? তো ঠিক ওইভাবে আমাদের কোর্সটা করানো, যে আমরা কোনো স্পেসিফিক জায়গায় নিয়ে যাব না। ব্যাপারটা বুঝছেন? যতটুকু পর্যন্ত মানে করার পর আপনি আপনার মতো করে পথগুলো পছন্দ করতে পারেন, ঠিক আমরা ততটুকু পর্যন্ত যাব। পথ পছন্দ করার দায়িত্ব আপনার। ঠিক আছে? তো ওকে, আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো নিয়ে। ঠিক আছে? সিলেবাস বলতে এখনো পর্যন্ত আসলে কোনো সিলেবাস দেওয়া পসিবল হচ্ছে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, আই হোপ আমার যারা এই মুহূর্তে ভলেন্টিয়ার আছে সেই ভলেন্টিয়াররা একটু ফেসবুক গ্রুপের লিঙ্কটা শেয়ার করুন। সেই ফেসবুক গ্রুপে বেশ কিছু স্লাইড শেয়ার করা আছে, সেই স্লাইডগুলো একটু দেখে নিতে পারেন। এনিওয়ান? কেউ আছেন যে আমাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা শেয়ার করুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। লিঙ্কটা কয়েকবার করে শেয়ার করে দিন, তাহলে আই হোপ সবাই পাবে। ওকে, তাহলে আমি আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের আজকের যে ক্লাসটা, কালকে, আচ্ছা আচ্ছা, আমি কয়েকটা দেখলাম, আমি আবার কথাটা বলি। সেটা হচ্ছে, কালকে যখন আমি অপারেটর অপারেন্ট নিয়ে কাজ করলাম, তো অপারেটর অপারেন্ট নিয়ে কাজ করার পর আমি কয়েকটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে? কেউ কেউ দেখলাম যে সেই এক্সাম্পলগুলো হুবহু কপি করার চেষ্টা করছে। তো এটা কিন্তু একটা ভুল প্র্যাকটিস। আপনি এক্সাম্পলগুলো হুবহু কপি করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিজের মতো করে এক্সাম্পল নিজের ভিতর থেকে তৈরি করতে শিখুন। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো হুবহু কপি করা আসলে খুব একটা, এটা কোনো প্র্যাকটিসিং না। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কি করতে চাচ্ছি সেটা বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী নিজের মতো করে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে।
তো আজকে আমাদের ক্লাস 4 কন্ট্রোল ফ্লো, ঠিক আছে? তো কন্ট্রোল ফ্লো এর মধ্যে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো একটু খেয়াল করুন, সাইলেন্ট প্লিজ, কেউ কোনো কিছু টাইপ করবেন না এই মুহূর্তে। তো আজকে আমাদের কততম ক্লাস? ক্লাস 4, ওকে, থ্যাংক ইউ। তো ক্লাস 04 দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেই ফোল্ডারের মধ্যে এখন আমি একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, কন্ট্রোল ফ্লো। তো ফাইলটা ক্রিয়েট করব কি, আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে সিএমডি থেকে দেখাই যে সিএমডি থেকে কিভাবে আমি ভিজুয়াল স্টুডিও কোডটা রান করব। তো প্রথমে আমি জাস্ট সিএমডি লিখলাম, এন্টার প্রেস করলাম, প্রেস করে এরপর এই জায়গায় লিখলাম যে কোড, সিও ডিই, কোড ডট, এন্টার প্রেস করলাম। আমার এই ফোল্ডারের মধ্যে ভিজুয়াল স্টুডিওটা ওপেন হবে। আপনারা কি ব্যাপারটা বুঝছেন? এই মুহূর্তে আমি যে কাজ করলাম সেটা বুঝছেন আপনারা, কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম ওই ফোল্ডারের মধ্যে? ওকে, থ্যাংক ইউ। যারা বুঝেন নাই তারা আবার এই জিনিসটা দেখে নেবেন ভালোভাবে। টেক্সটগুলো দেখা যাচ্ছে স্পষ্ট? ওকে, নাইস। তো আমি শুরু করতে যাচ্ছি। এখানটা একটা নতুন করে ফাইল ক্রিয়েট করে নিই, কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল লিখে কন্ট্রোল ডট পাই দিলাম, আমার ইচ্ছা মতো ফাইলের নাম দিলাম, হ্যাঁ। তো কন্ট্রোল পাই, এই কন্ট্রোল পাই এর মধ্যে এখন আমি আচ্ছা এই সাউন্ডটা কোথা থেকে আসছে আমি ঠিক বুঝতে পারতেছি না। মেহরাজ কাজী হোসেন না? মেহরাজ কাজী হোসেন, প্লিজ একটু আপনার এখান থেকে আপনার যে স্পিকারটা আছে, মাউথ স্পিকারটা আছে, এটা বন্ধ করুন। মেহরাজ কাজী হোসেন, কাইন্ডলি আপনি একটু লগ আউট হয়ে আবার লগ ইন করুন। মেহরাজ কাজী হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তো আমরা শুরু করতে যাচ্ছি কন্ট্রোল ফ্লো। তো কন্ট্রোল ফ্লো ব্যাপারটা আসলে কি? তো ব্যাপারটা আসলে একটু একে বোঝানোটাই ভালো। পেইন্ট, তো আমি একটু দেখাই কন্ট্রোল ফ্লোটা আসলে কি। তো আমরা যখন পাইথনে কোড লিখি, পাইথন যেটা করে প্রত্যেকটা কোডকে সে লাইন বাই লাইন এক্সিকিউট করে, ঠিক আছে, এক লাইনের পর এক লাইন। প্রথম লাইন এক্সিকিউট করা শেষ, সে দ্বিতীয় লাইন এক্সিকিউট করতেছে, দ্বিতীয় লাইন এক্সিকিউট করা শেষ, তারপর সে দ্বিতীয় লাইন। কিন্তু সবসময় যে এমন হবে আমাদের প্রোগ্রাম, এটা তো কোনো মানে একদম ডিসিশন নেওয়ার মতো আসলে এখানটায় কিছুই নেই, যেটা হচ্ছে আমরা রিডিং করি যে এরকম ব্যাপারটা। কিন্তু কখনো কখনো তো ব্যাপার এমন হতে পারে যে আমরা চাচ্ছি সে কন্ট্রোলটা প্রথমে এই লাইনটা পড়লো, এই লাইনে একটা ডিসিশন থাকলো, সেই ডিসিশনের উপর বেস্ড করে সে নির্ধারণ করবে সে এই লাইনে যাবে না এই লাইনে যাবে, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো, অর্থাৎ আমাদের প্রোগ্রামিং এর যে ফ্লো গুলো সেই ফ্লো গুলো আমরা নিয়ন্ত্রণ করবো। তো কন্ট্রোল ফ্লো এর ব্যাপারটা বোঝার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে
একটু দেখাই, একটু খেয়াল করুন। প্রিন্ট, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তো একটা কোটেশন দিলাম, প্রিন্ট হ্যালো দিলাম, তারপরে এটাকে আবার কপি করি, কন্ট্রোল সি, সিকিউরিটি, আচ্ছা এখন আমার মনে হলো যে হ্যাঁ আমি এখানটায় কোটেশনটা দিব না। তো এইখানটায় যদি কোটেশনটা না দেই, একটু আগে যখন কোটেশন ছিল তখন সেটা ছিল একটা স্ট্রিং, কিন্তু এখন যখন আমি কোটেশনটা উঠাই দিলাম এটা কিন্তু একটা ভেরিয়েবলের মতো বিহেভ করবে। কিন্তু এর আগ পর্যন্ত এরকম কোনো ভেরিয়েবল আছে আমাদের কোডে? নাই। তো এখন দেখি, যেহেতু ভেরিয়েবলটা নাই, সেহেতু সে কি করবে, এখানটা একটা এরর থ্রো করবে। তো আমরা একটু রান করে দেখি। তো আমরা টার্মিনালে গেলাম। তো টার্মিনালে গিয়ে আমি এখন জাস্ট পাইথন কন্ট্রোল ফ্লো ডট পাই, কন্ট্রোল ডট পাই দিয়ে আমি সেভ দিলাম। তো সরি, আমি সেভ করতে ভুলে গেছি, কন্ট্রোল এস সেভ করলাম, সেভ করে আবার রান করছি। তো কি দেখাচ্ছে, আমার প্রথমবার হ্যালো কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তারপর হ্যালো ওয়ানটাও প্রিন্ট হয়েছে, কিন্তু যেই সে হ্যালো টুতে আসছে সে একটা এরর থ্রো করছে এবং হ্যালো থ্রিটাও কিন্তু প্রিন্ট করেনি। এটাই হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো। সাউন্ড আসছে না, আচ্ছা। এটা কি সবার ক্ষেত্রে একই রকম? ওকে। তো যে সাউন্ড পাচ্ছে না, আই হোপ ওনার ডিভাইসের প্রবলেম অথবা ওনার নেটওয়ার্কের প্রবলেম, উনি এটা ঠিক করে নিতে পারেন। ঠিক আছে। ওকে। তো আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। কন্ট্রোল ফ্লো, আমি বললাম প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, প্রথম লাইনটা, তারপর হচ্ছে দ্বিতীয় লাইনটা এক্সিকিউট হচ্ছে, এবং তৃতীয় লাইনে গিয়ে সে একটা এরর দেখাচ্ছে। এটি হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো, এই যে লাইন বাই লাইন কন্ট্রোল গুলো যাচ্ছে। ঠিক আছে, কোন লাইনের পর কোন লাইন এক্সিকিউট হবে, এটি বিষয়টা হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো। তো কন্ট্রোল ফ্লো ব্যাপারটা কি, এইটা সবাই বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। তো এরপর আমরা যাচ্ছি এই কন্ট্রোল ফ্লো গুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। ঠিক আছে। তো এই কন্ট্রোল ফ্লো গুলোকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু স্টেটমেন্ট আছে, লজিক্যাল স্টেটমেন্ট। এগুলো হচ্ছে লজিক্যাল স্টেটমেন্ট। তো আমরা দেখি সেই লজিক্যাল স্টেটমেন্ট গুলো কি। ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ ইলিফ এলস স্টেটমেন্ট এবং নেস্টেড ইফ স্টেটমেন্ট, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল স্টেটমেন্ট। অর্থাৎ আমরা লজিকের মাধ্যমে সেট করে দেই যে আমাদের প্রোগ্রামের কন্ট্রোলটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তো এগুলো আসলে ঠিক, প্রথমে আমরা ইফ স্টেটমেন্টের স্ট্রাকচারটা একটু দেখি। ইফ স্টেটমেন্টটা কেমন? ইফ স্টেটমেন্টটা হচ্ছে, ইফ একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, তারপর নিচে কিছু স্টেটমেন্ট থাকবে। তো আমরা একটু স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন নিয়ে একটু কথা বলবো। স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন, আচ্ছা আপনারা যারা টাইপ করছেন, আই হোপ আপনারা কেন টাইপ করছেন আমি এখনো কিছু বুঝতেছি না। কারণ হচ্ছে আপনারা যদি ব্যাপারগুলো ক্লিয়ারলি না বুঝে শুধুমাত্র টাইপ করতে থাকেন, আপনারা কিন্তু পরবর্তীতে ক্লাস কন্টিনিউ করে আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে, অর্থাৎ আপনারা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, সো টাইপ করা বন্ধ করে আপনারা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন, আই হোপ ভালো হবে আপনাদের। ঠিক আছে। তো আমরা একটু কন্ট্রোল স্টেটমেন্টের দিকে যাই এবং একটু ব্যাপারটা একটু ড্র করে বোঝাই। ঠিক আছে। তো আমরা বলি কি, ইফ যদি একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায়, সংখ্যাটা মনে করলাম এক্স, এক্স তো সংখ্যা, ঠিক না? বীজগণিত অনুসারে এক্সটা একটা সংখ্যা বা এক্স সংখ্যা ধারণ করতে পারে, তো এটা একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল এক্স কে আমরা দুই দিয়ে ভাগ করি, মনে করেন। আহ, দুই দিয়ে ভাগ করার পর
যদি এটা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এখানটায় মডুলো মডুলোটা 0 হয়, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য মডুলো 0, তো মডুলো ডবল ইকুয়াল 0, এই কথাটার মানেটা কি? কখন মডুলো 2 দিয়ে ভাগ করার পর মডুলো 0 হয়? 2 দিয়ে আমি ভাগ করছি 6-কে, তাহলে আমার এখানটায় কত আসবে? 3, আর এখানটায় 6, আমার ভাগশেষ কত? 0। তো কখন 0 আসে? যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ আমার সংখ্যাটা জোড় সংখ্যা হয়। ঠিক আছে? তো আমি কি করলাম, একটা কন্ডিশন সেট করলাম, যদি আমার মডুলো 0 হয় অর্থাৎ আমার ভাগশেষ 0 হয় 2 দিয়ে ভাগ করলে, তাহলে আমি জানি কি সেটা জোড় সংখ্যা। তখন আমি কি বললাম, যে তখন আমি প্রিন্ট করব সংখ্যাটা হচ্ছে একটা কি বলবো, ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা, প্রিন্ট ইভেন। তো এই কথাটার মানেটা হচ্ছে আমি প্রথমে চেক করছি যে সংখ্যাটা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা, অর্থাৎ আমার ভাগশেষ 0 হয় কিনা। যখন দেখলাম যে বাক্সে 0 হয়, তখন আমার কন্ট্রোল ফ্লোকে আমি এইখানটায় নিয়ে আসলাম। কিন্তু যখন বাক্সে 0 হয় না, অর্থাৎ এক্স যদি 3 হয়, তখন তো আমার বাক্সে 0 না, এক্স মডুলো 2, এক্ষেত্রে আমার বাক্সেস কত? 1। তো বাক্সেস 1 ডবল ইকুয়াল 0, এই কথাটা কি সত্য না মিথ্যা? অর্থাৎ এখান থেকে ট্রু রেজাল্ট দিবে না ফলস রেজাল্ট দিবে? ফলস। সো এখান থেকে যেহেতু ফলস রেজাল্ট দিবে, এক্স এর ভ্যালু যখন 3 হবে, তখন আমি এই জায়গায় কি পাবো? ফলস পাবো টোটাল এটার জন্য। তো এটার জন্য যদি ফলস পাই, সে কিন্তু আমার এই লাইনগুলো এক্সিকিউট করবে না, ইভের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে এক্সিকিউট করবে না, সে কোথায় যাবে? ইভের বাইরে চলে যাবে, অর্থাৎ ঠিক কন্ট্রোল ফ্লোটা এখানটায় চলে যাবে। তো এটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে একটু দেখি কিভাবে আমরা একটা সংখ্যা মানে ইফ স্টেটমেন্ট কিভাবে ইউজ করব সেটা একটু দেখি। আর একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিলাম, if ডট পাই, এন্টার দিয়ে এটা সেভ করলাম। তো একটু দেখুন আমি কি লিখলাম, ইফ। আচ্ছা, প্রথমে আমি এক্স এর জন্য একটা ভ্যালু নিয়ে নিই। হ্যাঁ, এক্স একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি 5 কে রাখলাম। তো আমি লিখলাম কি, ইফ যদি এক্স মডুলো 2, অর্থাৎ এক্স কে 2 দ্বারা এক্স যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, ডবল ইকুয়াল 0। ঠিক আছে? যদি এটা 0 এর সমান হয়, তার মানে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটা জোড় সংখ্যা আমরা বলতে পারি ইজিলি। তো তখন আমি যে কন্ডিশনটা লিখবো, একটু খেয়াল করুন, কাইন্ডলি আপনারা একটু খেয়াল করুন, যারা বুঝতে মানে না বুঝতে পারলে কিন্তু এইসব ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন, কপি করার না। এখানটা আমি যখন ইফ লিখছি, সেটা কিন্তু একদম লাইন বরাবর হয়েছে, কিন্তু যখন আমি এখানটা একটা কোলন দিলাম এবং এন্টার প্রেস করলাম, সেটা কোথায় চলে আসছে? লাইন থেকে 1 ট্যাব দূরত্ব, একটু খেয়াল করুন, 1 ট্যাব দূরত্বে চলে আসছে, এটাকে বলে ইন্ডেন্টেশন। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা করে সেটা হচ্ছে ওরা ইন্ডেন্টেশনটা ফলো করে না, কিন্তু পাইথন যেটা করে সেটা হচ্ছে পাইথন হাইলি মানে খুব ভালোভাবে ইন্ডেন্টেশনটা ফলো করে। যেমন আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি এরকম করে লিখেন ইফ, হ্যাঁ, ইফ লিখেন, এক্ষেত্রে কন্ডিশন দেন এক্স মডুলো 2, ঠিক আছে, ডবল ইকুয়াল 0, এই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিলে আপনি এখান থেকে লাইনগুলো শুরু করতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একদম লাইন থেকে ইফ যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই লাইন বরাবর আপনি লিখতে পারেন, কিন্তু পাইথনে এটা করা যায় না। পাইথনের সিনট্যাক্সটা, তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আবশ্যিক না, ওটা মানে অপশনাল, যে আপনি চাইলে ইন্ডেন্টেশন ফলো করতেই পারেন অন্যান্য ল্যাঙ্গুয়েজে। ইন্ডেন্টেশন ফলো করবেন কেন? কোডের সৌন্দর্য রাখার জন্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু পাইথনে ইন্ডেন্টেশন মাস্ট। পাইথনে যদি আপনি ইন্ডেন্টেশন ফলো না করেন, কোডটা ভুল হবে, কোডে এরর আসবে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এটা একটা ব্লক, ইফ ব্লক, ইফ ব্লক। তো ইফের ভেতরে লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ ব্লকের মধ্যে আপনাকে 1 ট্যাব দূরত্বে কোডগুলো করতে হবে। প্রিন্ট, PRINT, প্রিন্ট কি লিখবো? ইভেন। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম।
সেভ করে আমি কোডটা একটু রান করছি। আচ্ছা, এটা তো আর কন্ট্রোল না, এটার নাম হচ্ছে ইফ ডট পাই। ইফ ডট পাই এন্টার প্রেস করলাম। তো সে কিন্তু কোনো রেজাল্ট দিচ্ছে না, কোনো রেজাল্ট আসছে, আসেনি। কারণ হচ্ছে কি, এটা আমার একটা বিজোড় সংখ্যা, তো সে তো এই কন্ডিশনটা ফিল আপ করে না। তো এখান থেকে একটা রেজাল্ট পাওয়া গেছে, সেই রেজাল্টটা হচ্ছে কি ফলস। তো ফলস হলে কিন্তু ই ব্লকের ভেতরে প্রবেশ করবে না, শুধুমাত্র ট্রু এর জন্য ই ব্লকের ভেতরে প্রবেশ করবে। সো আমি এটাকে 5 থেকে বানাই দিলাম এখন 6। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আবার রান করছি, এন্টার দিলাম। এবার কি দেখাচ্ছে? এবার দেখাচ্ছে ইভেন। একটু আগে আমার এক্স এর ভ্যালু যখন 5 ছিল, তখন সে কিন্তু কোনো ভ্যালু দেয়নি। কিন্তু এক্স এর ভ্যালু যখন আমার 6 করে দিলাম, তখন সে কি দেখাচ্ছে? ইভেন। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ বুঝতে হবে ভালোভাবে জিনিসগুলো। আপনি শুধুমাত্র এখানটায় দেখছেন, হুবহু প্র্যাকটিস করছেন, কোনো লাভ নাই। এটা কোনো বেনিফিট দিবে না আপনাকে। আপনাকে যেটা বেনিফিট দিবে সেটা হচ্ছে আপনি জিনিসগুলো বুঝবেন, আপনি নিজের মতো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো একটু দেখুন, এখানটায় এখন আমি কি করলাম, আমার মনে হলো যে হ্যাঁ, আমি একটু দেখি যে আসলে কি হয়। তো এখন আমি কিন্তু ব্লকের বাইরে কিভাবে যাব? এটা তো আমার ই ব্লকের ভিতরে আছে, এই লেখাটা প্রিন্ট ইভেন্টটা। তো ব্লকের বাইরে যেতে গেলে জাস্ট এই যে এখানটা ইন্ডেন্টেশন কিন্তু অলরেডি আছে। হ্যাঁ, এখানটায় বেশ কয়েকটা ডিস্টেন্স আছে, অর্থাৎ এক টেপ দূরত্ব আছে অলরেডি। আমি যেটা করবো সেটা হচ্ছে এই এক টেপ দূরত্বটাকে কমিয়ে একদম যেইখানটা থেকে ইফটা শুরু হয়েছে সেইখানটায় নিয়ে গেলাম। তাহলে আমি এখন কিন্তু ই ব্লকের বাইরে। কথাটা কিন্তু বুঝছেন আপনারা? আচ্ছা, একজন লিখছে সাউন্ড প্রবলেম। সবার কি সাউন্ড প্রবলেম? বাকিদের কি সাউন্ড প্রবলেম? ওকে, যেহেতু বাকিদের সাউন্ড প্রবলেম না, আই হোপ ওনার ডিভাইস অথবা ওনার নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। সো আই হোপ উনি এটা ঠিক করে নেবেন। আর যদি ঠিক করে নিতে না পারেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের সফটওয়্যার ইউটিউব চ্যানেল থেকে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনি পরবর্তীতে আবার দেখে নিতে পারেন। নো প্রবলেম। তো আমরা ইন্ডেন্টেশনটা বাদ দিয়ে দিলেই কিন্তু এখন ই ব্লকের বাইরে চলে যাচ্ছে। তো কন্ট্রোল ফ্লোটা একটু বোঝার চেষ্টা করুন সবাই। প্লিজ কেউ এখন টাইপ করবেন না, কন্ট্রোল ফ্লোটা একটু বোঝার চেষ্টা করুন। প্রিন্ট, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ওয়ার্ল্ড। একটু খেয়াল করুন, যখন এখানটায় 6 হবে, তখন সে কি করবে? তখন সে এই লাইনটাকেও এক্সিকিউট করবে। তারপর আসবে এইখানটা, যেহেতু ট্রু হবে, এটা ট্রু। সো একটু সরি, এখানটা একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, আমি আবার দেখাচ্ছি। তো এইখানটা যদি ট্রু হয়, তো ট্রু হলে সে কি করবে? এটা প্রিন্ট করবে। কিন্তু কন্ট্রোল ফ্লোটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এখানটা একটা কন্ডিশন সেট করে দিলাম, কন্ডিশনটা ট্রু এবং ফলসের উপর ডিপেন্ড করতেছে আমার ভিতরের কোডটা কাজ করবে কি করবে না। ঠিক আছে? তো এটা যদি ট্রু হয়, তাহলে সে ভিতরের কোডটা কাজ করবে। এটা যদি ফলস হয়, তাহলে সে ভিতরে যাবে না। সে কোথায় যাবে? এটার ভিতরে প্রবেশ না করে সে কন্ট্রোলটা এখানে নিয়ে আসবে। এটাই হচ্ছে আসলে আমাদের কন্ট্রোল ফ্লো গুলো নিয়ন্ত্রণ করা। তো কন্ট্রোল ফ্লো গুলো একটু আমি নিয়ন্ত্রণ করে দেখাচ্ছি এখন। এখন আমি এখানটায় দিলাম 6 এর পরিবর্তে 5। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো 5 দেওয়ার পর আমি আবার রান করছি। এখন কি দেখাচ্ছে? এখন আমার ইভেন লেখাটা প্রিন্ট হচ্ছে না। কেন? কারণ এটা ফলস আসছে। তো এটা যদি ফলস আসে, সে কিন্তু এই ব্লকটা এক্সিকিউট করবে না। সে চলে যাবে ব্লকের বাইরে, অর্থাৎ ইফ এর বাইরে চলে যাবে। ইফ এর বাইরে যাওয়া মানে হচ্ছে এই ব্লকটা না, অর্থাৎ এই যে ইন্ডেন্টেশনটা আছে সেই ইন্ডেন্টেশনটা বাইরে চলে যাবে। অর্থাৎ সে এই প্রিন্ট হ্যালোটা, মানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে। ওকে, তো যারা বুঝতে পারেননি, আই হোপ তারা আবার ভিডিওগুলো কন্টিনিউ করে নেবেন। আর বাকিদের কি অবস্থা? কে কে বুঝছেন একটু হাত তোলেন দেখি। বুঝতে পারছেন এদের সংখ্যা কত? ওকে, থ্যাংক ইউ। আই হোপ ম্যাক্সিমাই বুঝছেন। তো যারা বুঝতে পারেননি, আই হোপ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওগুলো কন্টিনিউ করে যাবেন, যেহেতু আমাদের ক্লাসে অনেক কিছু বাকি আছে। তো সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস কন্টিনিউ করে যাব। আর আপনারা যারা বুঝতে কষ্ট হয়, আমি তাদেরকে বারবার অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা বারবার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন।
এটা এমন না, ব্যাপারগুলো এমন না যে একবারই বুঝে যাবে। এটা একটু কমপ্লেক্সিটি আছে, ঠিক আছে? আর সবার ব্রেনের ধারণ ক্ষমতাও একরকম না যে আপনারা একবারই বুঝে যাবেন। আর যেহেতু আমাদের ক্লাসের মানে অনেক দূর যেতে হবে, সো আমাদের বারবার রিপিট করতে থাকলে আমরা আসলে বেশি দূর আগাতে পারবো না, ঠিক আছে? তো তাহলে ই ব্লকটা কি সবাই বুঝছেন? ওকে। তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানটা একটা কথা লেখা আছে, সেখানটা হচ্ছে এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট। এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে সব স্টেটমেন্টই কিন্তু এক্সপ্রেশন না, কিন্তু সব এক্সপ্রেশনই স্টেটমেন্ট। ব্যাপারটা বুঝছেন? এখানটায় আমি যতগুলো কোড লিখছি সবগুলোই কিন্তু স্টেটমেন্ট, বাট সবগুলো এক্সপ্রেশন না। এটা কিন্তু একটা এক্সপ্রেশন। কেন এটা এক্সপ্রেশন? কারণ এটা একটা রেজাল্ট দিচ্ছে আমাকে, ট্রু ফলস রেজাল্ট দিচ্ছে। কিন্তু এই প্রিন্ট কথাটা, এটা কি কোনো এক্সপ্রেশন? এটা কোনো এক্সপ্রেশন না। এটা যেটা করতেছে সেটা হচ্ছে আপনাকে টার্মিনালে একটা আউটপুট দিচ্ছে। সে কিন্তু কোনো রেজাল্ট দিচ্ছে না, এমন কোনো রেজাল্ট দিচ্ছে না যেটা আপনি কোনো ভেরিয়েবলে নিতে পারেন, ঠিক আছে? যেমন একটু খেয়াল করুন, এগুলো সবগুলো কমেন্ট আউট করছেন। এক্সপ্রেশন এবং স্টেটমেন্টটা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন আপনারা। তো যেমন আমি এখানটা লিখলাম y ইকুয়াল x পার্সেন্টেজ 2। হ্যাঁ, তো x এর ভ্যালুটা আমি এবার সেট করে দিলাম 8, মনে করুন 8 দিয়ে দিলাম। তো x এর ভ্যালুটা 8 দিয়ে দিলাম। তো 8 তো যেহেতু জোড় সংখ্যা, সেটাকে 2 দিয়ে ভাগ করা যাবে নিঃসন্দেহে, ঠিক আছে? তো 2 দিয়ে যেহেতু ভাগ করা যায়, তো এটা ডবল ইকুয়াল 0। এটা কি ধরনের রেজাল্ট দিবে? ট্রু আর ফলস, কোন রেজাল্টটা দিবে? এটা নিশ্চয়ই ট্রু দেবে। হুম। তো আমার ইচ্ছা হয়েছে যে আমি এই ট্রুটাকে নিয়ে y এর মধ্যে সেভ করব। তো আমি কি করলাম? প্রিন্ট প্রিন্ট y। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি রান করছি। তো আমরা কাকে প্রিন্ট করলাম? আমরা কিন্তু ওয়াই কে প্রিন্ট করলাম, অর্থাৎ এখান থেকে একটা রেজাল্ট আসছে। সেই রেজাল্টটা কোথায় গেছে? ওয়াইতে গেছে। তো ওয়াইতে যাওয়ার পর সেই ওয়াইটা আমি প্রিন্ট করলাম, কিন্তু প্রিন্টে এমন কিছু দেয় না যেটা আমি অন্য কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, ঠিক আছে? সো এই কারণে প্রিন্টটাকে বলা হয় একটা স্টেটমেন্ট, নট এক্সপ্রেশন। সব মানে সব এক্সপ্রেশনই কিন্তু এক একটা স্টেটমেন্ট। এটাও কিন্তু একটা স্টেটমেন্ট, বাট এটা বিশেষ ধরনের স্টেটমেন্ট যেটাকে আমরা এক্সপ্রেশন বলবো, কারণ এটা কিন্তু একটা রেজাল্ট দেয়, ঠিক আছে? তো ঠিক একইভাবে আমি যদি 5 আর 5 যোগ করি, সেটাও কিন্তু একটা রেজাল্ট দিবে আমাকে। তো সেটাও কিন্তু একটা স্টেটমেন্ট। যেমন 5 প্লাস সরি প্লাস 5, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, সরি এক্সপ্রেশন। এটা নট অনলি স্টেটমেন্ট, ঠিক আছে? যেহেতু সে একটা রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আমি চাইলে ওয়াই এর মধ্যে রাখতে পারবো, ওয়াই থেকে আবার সেটাকে প্রিন্ট করে দিতে পারবো। সো যেগুলো একটা রেজাল্ট দিবে এবং রেজাল্টটাকে আমি কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো, সেগুলোই হচ্ছে আমার এক্সপ্রেশন। আর যেখান থেকে আমি কোনো রেজাল্ট পাবো না, শুধুমাত্র প্রিন্ট করবো বা বিভিন্ন ধরনের কাজ করে দিবে সে, সেটাই হচ্ছে আমার শুধুমাত্র স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন ব্যাপারটাই ক্লিয়ার আপনারা? থ্যাংক ইউ। আমি 5 + 5 এটা রান করিনি, আউটপুটটা ট্রু। আপনি আগের আউটপুট দেখে বললে তো হবে না, আউটপুটটা ট্রু, ঠিক আছে? এটা এই কোডটা আমি রান করিনি, এটা 10 হবে রান করলে। ট্রুর যেটা ছিল ওটা আগেরটা, আমি আগেরটা রান মানে এটা রান করিনি, পরেরটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম যে এটাও কিন্তু একটা এক্সপ্রেশন, অর্থাৎ যেটা ভ্যালু দিবে আমাকে, অর্থাৎ কোনো একটা আউটপুট দিবে, সেটাই একটা এক একটা এক্সপ্রেশন। কিন্তু প্রিন্টে আমাকে কোনো আউটপুট দেয় না, সে কি করে? টার্মিনালে কোনো একটা জিনিস প্রিন্ট করে দেয়। তো এটা তো আমি কোনো ভেরিয়েবল নিতে পারছি না, সো এটা কোনো এক্সপ্রেশন না। তো এক্সপ্রেশনের ব্যাপারটা আই হোপ সবার ক্লিয়ার। তাহলে আই হোপ এতক্ষণে সবার ইফ স্টেটমেন্ট ক্লিয়ার। এখন আমরা যে স্টেটমেন্টের দিকে যাচ্ছি সেটা হচ্ছে ইফ এলস। কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিন, ইফ এলস এর দিকে যাচ্ছে। তো ইফ এলস ব্যাপারটা কেমন?
আচ্ছা, তো ঠিক ইভেন নাম্বার অড নাম্বার ব্যাপারটা খুবই ইজি। এটা দিয়েই আসলে এক্সাম্পল দিলে আমার সব থেকে, আই হোপ আমার স্টুডেন্টদের সব থেকে বুঝতে সুবিধা হবে, যেহেতু আমি ইন জেনারেল একদম বেসিক লেভেল থেকে বোঝানো শুরু করেছি। সো আমার সব স্টুডেন্টরাই বুঝতে পারবে, আই হোপ। ইফ এলস, মানে এলসটাও যদি আমি ঠিক ইভেন নাম্বার নিয়ে কাজ শুরু করি, তো একটু দেখুন, আমি যখন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করার পর, 2 দিয়ে ভাগ করার পর যদি সেটার কোনো ভাগশেষ থাকে, তাহলে সে কি ধরনের সংখ্যা? যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ থাকে, সেক্ষেত্রে এটাকে কি ধরনের সংখ্যা বলবো আমরা? বিজোড় সংখ্যা। ঠিক আছে? বিজোড় সংখ্যা, ইভেন না অড। হুম। কিন্তু 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হলে এই ক্ষেত্রে আমরা বলবো সেটা, 2 দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে আমরা বলবো এটাকে ইভেন। তো একটু খেয়াল করুন, ব্যাপারটা হচ্ছে আমরা তো একবারে বুঝতে পারতেছি, ঠিক না? যে আমার একটা সংখ্যা নিলাম, আমি কন্ডিশনটা এভাবে সেট করতে পারতেছি। সরি, একটু ইফ লিখলাম, ইফ, হ্যাঁ, ইফ এখানটায় লিখলাম এক্স মডুলো অপারেটর টু ডবল ইকুয়াল 0। তো আচ্ছা, এবার বলুন তো, আমি এখানটা একটা কন্ডিশনাল এক্সপ্রেশন সেট করলাম। এই কন্ডিশনাল এক্সপ্রেশনটা ট্রু হওয়া মানেটা কি? এটা ট্রু, ধরুন এটা রেজাল্ট দিচ্ছে আমাকে ট্রু, এটা ট্রু রেজাল্ট দেওয়ার মানেটা কি? এক্স ইজ ইভেন, রাইট। এটা ট্রু হওয়ার মানে হচ্ছে এক্স ইজ ইভেন। ওকে, তো যেহেতু এক্স ইজ ইভেন, তাহলে আমি এই জায়গায় প্রিন্ট করব, প্রিন্ট ইভেন। তো এখন একটু খেয়াল করুন, যদি এটা ফলস হয় তার মানেটা কি? যদি এই রেজাল্টটা ফলস আসে, তার মানেটা কি? অড। তো একটু আগে আমরা যে কোডটা লিখলাম, সেই ক্ষেত্রে ফলস হলে কি হবে একটু খেয়াল করুন। যদি আমি এইখানটায় ট্রু হলে কি হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে, প্রিন্ট ইভেন। ট্রু হলে কি হবে সেটা বলে দেওয়া আছে, ট্রু প্রিন্ট ইভেন। কিন্তু ফলস হলে কি হবে সেটা কি বলে দেওয়া আছে? সেটা কিন্তু নাই। তো ফলস হলে কি হবে সেটা বলে দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এলস। এলস মানে হচ্ছে অন্যথায়। অর্থাৎ যদি আমার এটা ট্রু না হয় তাহলে ফলস হবে, ফলস হলে কি হবে সেটাও আমরা বলে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানটা লিখবো এলস। এলস কি ঘটবে? এলস আমরা এটাকে প্রিন্ট করব, প্রিন্ট, প্রিন্ট অড। তো ব্যাপারটা বুঝছেন এলস এর কাজটা? ওকে, থ্যাংক ইউ। এলস এর কাজটা হচ্ছে এরকম যে আমার এখানটায় ট্রু হলে তো এই কাজ করবে, ঠিক আছে, কিন্তু যদি ট্রু না হয় তখন সে কি করবে সেটাও কিন্তু আমরা বলে দিব। ঠিক আছে, এটি হচ্ছে ইফ এলস এর কাজ। তো যারা ইফ বুঝছেন তারা এখন ইফ, আই হোপ এলসটাও বুঝে গেছেন। তো আমরা একটু একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের দিকে যাই। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখি। এলস, একটু খেয়াল করুন, আমার যে ছবিটা, মানে সরি, পেইন্টিং এ আমি যেভাবে লিখলাম ঠিক ওভাবেই কাজটা করব। যেইখানটায় আমার ইফটা ছিল ঠিক ওই লাইন বরাবরই কিন্তু আমার কি লিখতে হয়েছে, এলস। আর এরা দুইজনই, এটা হচ্ছে ইফ ব্লকের কোড। এটা ইফ ব্লকের জন্য, অর্থাৎ ইফ ব্লকটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু এটা কাজ করবে। যদি এলস এর জন্য হচ্ছে এটা। ব্যাপারটা বুঝছেন সবাই? তো কিভাবে লিখতে হবে, জাস্ট একটা ট্যাব, এক ট্যাব দূরত্ব দিতে হবে মাঝখানে। এখানটায় মাঝখানেও এক ট্যাব দূরত্ব দিতে হবে। এটাকে বলে ইন্ডেন্টেশন। পাইথন ইন্ডেন্টেশনটা খুব ভালোভাবে ফলো করে। ওকে, তো আমরা এখন কোডে এই কাজটা করি, দেখি কিভাবে কাজটা করব। এলস, এলস প্রিন্ট অড। তো আপনার ব্যাপারটা বুঝছেন যে এখন সে কিন্তু দুটো ডিসিশন নিতে পারতেছে, এটা হয় ইভেন অথবা অড। একটু আগে সে কিন্তু শুধুমাত্র একটা ডিসিশন নিল,
ঠিক আছে, স্ট্রিং এর সিঙ্গেল কোট ডবল কোট নো প্রবলেম, সিঙ্গেল কোটও দেওয়া যাবে ডবল কোটও দেওয়া যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার রান করছি। একটু খেয়াল করুন, প্রিন্ট দিলাম, কি আসছে, ইভেন হ্যালো ওয়ার্ল্ড। এই ইভেন কথাটা লিখছে কিন্তু কন্ট্রোল ফ্লোটা আর এলস এর দিকে যায় নাই, যেহেতু ফলস না ট্রু, সে এই কন্ট্রোল ফ্লোটা এই জায়গায় যায় নাই, সে কোথায় গেছে, আমার এই পুরাটা শেষ করে দিছে, ইফ এলস এর কাজটা শেষ করে সে চলে গেছে হ্যালো ওয়ার্ল্ডে। তো এখন আমি 8 না দিয়ে আমি এবার দিলাম 7 ধরুন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। রান করার পর কি হলো, অড লেখাটা আসলো, অড লেখাটা এসে সে কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। তো তার মানে কি, সে প্রথম যেহেতু এখানে ফলস আসছে, সে এই কোডগুলো এক্সিকিউট করবে না, সে চলে আসবে এলসে, ফলস হওয়ার কারণে, এবং সে এলসে এসে এটাকে প্রিন্ট করলো, এবং সে এই ব্লকটা শেষ করে এইখানটা এসে এটাকে প্রিন্ট করলো। তো এটাই হচ্ছে আসলে ইফ এলস এর কাজ। তো এখন একটু মজার ব্যাপার হচ্ছে, তো ধরুন এটা একটা সফটওয়্যার, তো সফটওয়্যার হতে গেলে আমরা তো ব্যবহারকারীর কাছ থেকে মানটা নিতে হবে, ঠিক না? তো ব্যবহারকারীর কাছ থেকে মান নেওয়ার জন্য পাইথন যেটা করবে সেটা হচ্ছে ইনপুট একটা ফাংশন ইউজ করবে, ইনপুট ফাংশন। ফাংশনের নাম হচ্ছে ইনপুট ফাংশন। সেটা কেমন ভাবে লিখতে হয়, জাস্ট আই এন পি ইউটি, ইনপুট, সিম্পল, ঠিক আছে। আর ভিতরে যা ইনপুট নিব ওই ব্যাপারে আমাকে কিছু লিখতে হবে, ঠিক আছে। তো দেখি আমরা একটু ইনপুটটা ব্যবহার করি এটাতে একটু, তাহলে কিন্তু ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হবে। এতক্ষণ ধরে কিন্তু আমরা এতদিন ধরে কোনো কিছু ইনপুট নেই নাই, আজকে আমরা ইনপুট নেওয়া শুরু করলাম। ইনপুট, তো গিভ এ নাম্বার আমরা জাস্ট বলে দিব, যে সফটওয়্যারটা ব্যবহার করতে যাচ্ছে তাকে বলবো যে গিভ আ নাম্বার, ওকে। তো এই কথাটা বললাম যে গিভ এ নাম্বার, হ্যাঁ একটা নাম্বার দাও। তারপর আমরা কি করলাম, সে নাম্বারটা নিলাম, নিয়ে এক্স এর মধ্যে রাখলাম, এক্স থেকে সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর সেটাকে আমরা চেক করব ইভেন কি অড। একটা কথা এখন খুবই মানে খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা সবাই একটু কাইন্ডলি মানে মন দিয়ে শুনুন। এতদিন ধরে আপনাদের ডাটা টাইপ শিখলাম, স্ট্রিং টাইপের ডাটা, সরি, আমার ডাটাটা যদি স্ট্রিং হয়, ঠিক আছে, ধরুন 7, এটা যদি কোটেশন থাকে এটা কিন্তু এটা স্ট্রিং, ইটস নট এ নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রিং। একটু দেখুন, আমি স্ট্রিং এবং নাম্বারটা আপনাদের একটু ক্লিয়ার করে বলি, যে প্রথমে এগুলো একটু কমেন্ট আউট করি। ধরেন এক্স এর মধ্যে আমি রাখলাম এক্স এর মধ্যে 7 রাখলাম, প্রিন্ট, এক্সটাকে প্রিন্ট করলাম, এবং টাইপ অফ এক্সটাকে একটু প্রিন্ট করি, হ্যাঁ। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। একটু ক্লিয়ারলি সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ব্যাপারটা, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কি দেখাচ্ছে, 7 এবং প্লাস আইএনটি, অর্থাৎ এটা কিন্তু একটা ইন্টিজার। কিন্তু একটু খেয়াল করুন, আমি যখন এটাকে কোটেশন দিয়ে দিচ্ছি তখন সেটা কি হচ্ছে, তখন সেটার কিন্তু ইন্টিজার থাকছে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, কি দেখাচ্ছে, আবারও 7 দেখাচ্ছে, কিন্তু এখন আর কি দেখাচ্ছে, এসটিআর, স্ট্রিং, ঠিক আছে। তো পাইথন আসলে যেটা করে, পাইথন যত ইনপুটই নেক, সেই ইনপুটগুলো কিন্তু আসলে নাম্বার থাকে না, সে আমরা নাম্বারে ইনপুট দেই, পাইথন যেটা করে এটাকে স্ট্রিং হিসেবে নেয়। তো এটাকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে স্ট্রিংকে টাইপ কনভার্ট করতে হয়। কিভাবে টাইপটা কনভার্ট করতে হয়, এখানটায় টাইপ কনভার্ট করার জন্য আমি যেটা লিখবো সেটা হচ্ছে আই এন্ড টি, ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছি, আই এন্ড টি, ঠিক ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার একটা স্ট্রিংকে আমি যখন ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সে ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাকে না, এটার নাম হচ্ছে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং সম্পর্কে কিন্তু আমি আগেও বলছি, ঠিক এখন আবার বলে দিচ্ছি সবার যাতে একটু মাথায় থাকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। তো এবার কি দেখাচ্ছে, এবার দেখাচ্ছে 7 প্লাস আইএনটি, অর্থাৎ আমি এটাকে টাইপ কাস্টিং এর মাধ্যমে ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছি। সো বি কেয়ারফুল, আমার কোনো স্ট্রিংকে আমি কি 2 দিয়ে ভাগ করতে পারবো, স্ট্রিংকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, এনিওয়ান, নো।
তো প্রথমে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি যে ইনপুটটা নিচ্ছি স্ট্রিং, সেই ইনপুটটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। কিভাবে? জাস্ট আই অ্যান্ড টি টাইপ কাস্টিং করে নিচ্ছি আমি, এটাকে এভাবে কনভার্ট করে নিচ্ছি। তো ব্যাপারটা কি বুঝছেন কেন আমি এখানটা আই অ্যান্ড টি লিখলাম? আমি জাস্ট কি করলাম, এটাতে যেহেতু একটা স্ট্রিং ভ্যালু আমাকে দিবে, সেই স্ট্রিং ভ্যালুটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে নিলাম, তারপর আমি সেটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো। ওকে, আই হোপ সবাই বুঝছে। তো আমি কন্টিনিউ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার এটাকে রান করছি। একটু সবাই মনোযোগ দিয়ে দেখুন ব্যাপারটা। হ্যাঁ, এখন কি দেখাচ্ছে? গিভ এ নাম্বার। তো গিভ এ নাম্বার আমি কি চাচ্ছি? নাম্বারটা দিলাম 5, এন্টার দিলাম। সে আমাকে কি দেখাচ্ছে? ওয়ার্ড। ঠিক আছে, তারপর কি দেখাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ডটা এই কারণে দেখাচ্ছে যেহেতু আমি যে পাসটা দিয়েছি সেই পাসের জন্য কিন্তু এই এক্সপ্রেশনটা ফলস হচ্ছে। তো সে ইভেন্টটা প্রিন্ট না করে ওই কারণে এলসে চলে আসছে, ওয়ার্ডটা প্রিন্ট করছে এবং এরপর সে এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে। তারপর আমি আবার কোডটাকে রান করি। রান করলাম, আবার সে বলছে যে গিভে নাম্বার। এবার দিলাম আমি 10, এন্টার দিলাম। তো কি দেখাচ্ছে? ইভেন্ট দেখাচ্ছে, কারণ সে এই কন্ডিশনটা ট্রু করছে। তো ট্রু করার কারণে এখানটা ইভেন্টটা দেখাচ্ছে এবং আমার অড লেখাটা এখানটা আর আসেনি, সে চলে আসছে কোথায়? হ্যালো ওয়ার্ল্ড। তো আপনারা কি ইফ এলস ব্যাপারটা বুঝছেন? আপনারা বিভিন্নভাবে ইফ এলস এর ব্যাপারগুলো এক্সপেরিমেন্ট করবেন, অনেক বেশি বেশি এক্সপেরিমেন্ট করবেন। শুধু বুঝে বসে থাকলে কিন্তু হবে না, বুঝে বসে থাকলে পারবেন না। ওকে, তো আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। ইফ, ইলিফ এবং এলস। ইফ, ইলিফ, এলস ব্যাপারগুলো কেন? ইফ, ইলিফ এবং এলস এর ব্যাপারটা হচ্ছে আমার কখনো কখনো এমন হয় যে আমার অনেকগুলো কন্ডিশন থাকে, অনেকগুলো কন্ডিশনের উপর বেসড করে আমাকে একটা মাত্র ডিসিশনে পৌঁছাতে হয়। এই ক্ষেত্রে আমরা এটাকে ইফ, ইলিফ এবং এলস দিয়ে কাজটা করতে হবে। তো ইফ, ইলিফ এবং এলস দিয়ে আমরা কিভাবে কাজ করি? তো ইফ একটা কন্ডিশন দিলাম, এটা জাস্ট আমি এই স্ট্রাকচারটা লিখতেছি। সেই কন্ডিশনটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে এই স্টেটমেন্টগুলোকে কার্যকর করবে। হুম, তো তারপর ইলিফ, ইলিফ, হ্যাঁ, ইলিফ আরেকটা স্টেটমেন্ট দিলাম। সেই স্টেটমেন্টটা যদি ট্রু হয় সে এখানটায় বেশ কয়েকটা স্টেটমেন্ট কার্যকর করবে। তারপর আবার এইভাবে সে অগ্রসর হতে থাকবে। ঠিক আছে, অনেকগুলো ইলিফ সে নিতে পারবে এবং ফাইনাল একটা এলস থাকবে। এলস, সে এলস এর জন্য আর কোনো কন্ডিশন আসলে দেয়া লাগে না, অর্থাৎ উপরের কোনো কন্ডিশন যখন ফিল আপ করবে না সব সে এলসে চলে আসবে এবং সাম কোড সে এক্সিকিউট করবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, ইফ ইলিফের ব্যাপারটা? হ্যাঁ, তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইলিফটাকে এলসি বলা হয়। ঠিক আছে, তো পাইথনে যেটা বলে সেটা হচ্ছে ইলিফ, সংক্ষিপ্ত করে ফেলছে আরো বেশি, ইলিফ লিখে। বুঝছেন ব্যাপারটা? তো আমরা এখন ইলিপ নিয়ে আসলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, না ইলিপের কাজটা করে দেখাবো? কোনটা অ্যাসাইনমেন্ট দিব? ওকে, ঠিক আছে, তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে ইলিপের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই এবং নেস্টেড ইফের কাজটা আমি করে দিচ্ছি।
হ্যাঁ, আমি এটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। কাজটা আমি যদি কেউ না পারে সেক্ষেত্রে আমি কাল করে দিব। তো আজকে আমি এটাকে জাস্ট দেখি একটু। আচ্ছা, হেল্প করি আমি, হ্যাঁ। আমি সরাসরি কোড করে দিব না, আমি হেল্প করতে, হ্যাঁ, হেল্প করি। তো মনে করুন আমাদের একটা সফটওয়্যার বানাতে হবে, যে সফটওয়্যারে আপনি প্রথমে ইনপুট নেবেন। কি ইনপুট দিবেন? রেজাল্ট। যে একটা স্টুডেন্ট সে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর সে কি করলো, তার রেজাল্ট, মানে আপনি কি করলেন, তার রেজাল্টটা বের করবেন। রেজাল্ট বের করার জন্য ইনপুট দিবেন। তো ইনপুটটা মনে করেন আপনি কি করলেন, কোনো একটা ভেরিয়েবলে রাখলেন। ধরেন সেই ভেরিয়েবলটা আর ই দিয়ে লিখলাম, বা আপনি যদি রেজাল্ট পুরোটা লিখতে চান রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেবেন। নিয়ে সেখানটা আমি লিখলাম কি, আইএনটি, ইন্টিজার, তারপর ইনপুট। ইনপুট দিয়ে এখানটায় আপনি লিখে দিতে পারেন, কি লিখবেন, গিভ মার্কস, বা শুধু মার্কসও লিখতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। বা নাম্বারও লিখতে পারেন, হ্যাঁ, নাম্বার, হ্যাঁ। তো সে কত পেলো সেটার উপর আপনি ডিসাইড করবেন। যে ইফ, যদি সে মনে করেন যে ৮০-র উপরে পায়, হ্যাঁ, তাহলে এটা কি হবে, ইফ নাম্বার, হ্যাঁ। তো এটা যেহেতু আমি এটা কি লিখলাম, আর ই, হুম। তো সরি, কন্ট্রোল জেড দিয়ে, আর ই ইজ গ্রেটার দেন 80, অর্থাৎ সে ৮০ গ্রেটার অর ইকুয়াল 80, ৮০ এবং ৮০-র উপরে পাচ্ছে। এই ক্ষেত্রে আমরা তার রেজাল্টটা কি বলবো, প্রিন্ট এ প্লাস, অর্থাৎ সে এ প্লাস পাচ্ছে। ঠিক আছে। তারপর মনে করুন ইলিফ। তো ইলিফের জন্য কি হবে, রেজাল্টটা হবে ৮০-এর থেকে কম, এবং অর্থাৎ 79 থেকে ৮০ পর্যন্ত, না, 79 লেস অর ইকুয়াল, সরি, লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল 60। তো আসলে আমি এভাবে করে আপনারা এইখানটায় মনে করেন প্রিন্ট, প্রিন্ট বি, হ্যাঁ, সে বি পাইছে বা এ পাইছে, হ্যাঁ। তো এভাবে করে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করতে পারেন, যেটা দিয়ে আপনারা পরীক্ষার মার্কস দেখে সে কোন গ্রেড পাইছে সেটা নির্ণয় করবে। তো এই সফটওয়্যারটা হচ্ছে আপনাদের কাজ। এবং ফাইনালি সবগুলো মার্কস যখন শেষ হবে, যে এলস, এলস অর্থাৎ তার মার্কসটা এত বেশি পুয়ার যে সে কোনো মার্কসের সাথে মিলতেছে না, তখন আপনি বলে দিতে পারেন যে সে ফেল করছে। ঠিক আছে, প্রিন্ট, হ্যাঁ, তুই ফেল করছো, এটা প্রিন্ট করতে পারে। তো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনারা এই কাজটা করবেন। ওকে, আপনারা এটা করে আপনারা গ্রুপে জানিয়ে দিবেন যে আপনারা কে কতটুকু পারলেন। ঠিক আছে। তো আমি অলমোস্ট হাফ ডান বলা যায়, সফটওয়্যারটা হাফ ডান করে রাখছি। যাদের একটু আগে মানে ব্যাপারটা ছিল এরকম যে আহ, আমি করে দিব, ঠিক এটা তাদের জন্যই করলাম। ঠিক আছে, এখন কি তারা হ্যাপি? কারণ পুরোপুরি করে দেওয়া আসলে কোনো ক্রেডিট না। পুরোপুরি করে দিলে তুমি নিজেকে যাচাই করার মতো কোনো অপশন আর পেলা না। ঠিক আছে, যে আমি যদি পুরোপুরি করে দেই সেই ক্ষেত্রে ব্যাপারটা হবে কি, তুমি নিজের মধ্যে লজিকটা সেট করতে পারলা না, এটা জাস্ট কপি পেস্টের মতো ব্যাপার হয়ে গেল। কিন্তু আমি একটু ধারণা দিয়ে দিলাম, ব্যাপারটা নিয়ে নিজে নিজে কাজ করবা, একটু স্ট্রাগল করবা, তখন কিন্তু তোমার কাছ থেকে ভালো আউটপুট আসবে। এটা ছাড়া ভালো আউটপুট আশা করা যায় না আসলে। আতাউল্লাহ, আচ্ছা আতাউল্লাহ, একটা কোশ্চেন আছে। সো আতাউল্লাহ, কোশ্চেনটা একটু করো, আমি একটু কোশ্চেনটা শুনতে যাচ্ছি।
আতাউল্লাহর কোশ্চেনটা একটু শুনতে যাচ্ছি। তো এখন আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড ইফ। তো নেক্সট কথাটার মানেটা কি? সবাই একটু আমাকে বলুন তো, নেক্সট কথাটার মানে কি? কখন কখন কোলন আর ইনপুট ফাংশন ব্যবহার করব? আতাউল্লাহ, ইনপুট ফাংশন আমরা কেন ব্যবহার করবো? ইনপুট ফাংশন আমরা ব্যবহার করবো ব্যবহারকারীর কাছ থেকে মান নেওয়ার জন্য। আতাউল্লাহ, ব্যাপারটা ক্লিয়ার? আর কোলনটা কেন দিলাম আমি শেষে? কোলনটা আমার ইচ্ছে হয়েছে যে আমি আউটপুটে ওই কোলনটা দেখাতে চাচ্ছি, ওই কারণে আমি কোলনটা দিলাম। আর কোলনটা এখানটায় কোনো কাজই নেই এটা, যে আমি একটা স্ট্রিং দিলাম সেই স্ট্রিংটা যাতে আউটপুটে দেখায়। আতাউল্লাহ, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ আতাউল্লাহ এই কোশ্চেনটা করার জন্য। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যেহেতু। তো এখন আমরা যে ব্যাপারটা যাচ্ছি, আচ্ছা নেস্টেড, নেক্সট কথাটার মানে কি আমি একটু সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, নেক্সট কথাটার মানেটা কি? নেক্সট, নট নেক্সট বাট নেস্ট, এন ই এস টি। পাখির বাসা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট মানে হচ্ছে পাখির বাসা, অমিত। ওকে। তো পাখির বাসাটা আসলে কেমন? আমি একটা পাখির বাসা ওপেন করি, দেখি আসলে পাখির বাসাটা কেমন। ঠিক আছে? তো আমাদের লুপকে কেন নেস্টেড লুপ বলা হয়, বা পাখির বাসার লুপ এই কথাটা কেমন কেমন শোনায় না? হ্যাঁ, তো আমরা এই কেমনটা কেন একটু দেখি। নেক্সট লিখলাম, জাস্ট ইমেজ দেখি। হ্যাঁ, এটা নেস্টেড ইমেজ। তো এখানটা একটা নেস্টেড ইমেজ আছে, এখানটা একটা, আচ্ছা নেস্টেড ইমেজগুলো একটু দেখি। হ্যাঁ, একটু দেখুন। এই ইমেজটা অতটা ভালো না, আমি একটু ভালো ভালো ইমেজ খুঁজতেছি। আচ্ছা যাই হোক, একটা ইমেজ দিয়ে চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা পাখির বাসার কিন্তু যে কাজগুলো হয় সেটা হচ্ছে খড়গুলোকে কিন্তু লেয়ার লেয়ার আকারে থাকে। যে একটা খড় আছে, সেই খড়ের লেয়ারের ভিতরে আরেকটা খড় থাকে, লেয়ার লেয়ার আকারে খড় থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে আসলে নেস্টেড এর বৈশিষ্ট্য, যে আমাদের ইফ স্টেটমেন্ট গুলো যদি একটা লেয়ার লেয়ার আকারে থাকে, একটা ইফের ভেতরে আরেকটা ইফ, তার ভিতরে আরেকটা ইফ, বিশেষ কন্ডিশনের উপর তার ভিতরে আরেকটা ইফ, হ্যাঁ, যদি এরকম করে থাকে তখন সেটাকে আমরা বলবো নেস্টেড ইফ। ব্যাপারটা বুঝছেন? কেন আমরা নেস্টেড ইফ বলবো? যে পাখির বাসা যেরকম লেয়ার লেয়ার আকারে প্রত্যেকটা খড়গুলোকে সাজানো হয়, তো ঠিক স্তরে স্তরে সাজানো, রাইট? তো ঠিক একইভাবে আমাদের এই নেস্টেড ইফের ব্যাপারটাও ঠিক অনেকটা কনসেপচুয়ালি একই রকম, যে এটা হচ্ছে একটা নেস্টের ভিতরে, একটা ইফের ভিতরে আরেকটা ইফ, আরেকটা ইফের ভিতরে আরেকটা ইফ, আমি কিন্তু এভাবে করে সাজাবো জিনিসটাকে। সো এটাকে বলা হবে নেস্টেড ইফ। তো আমরা নেস্টেড ইফটা আসলে এক্সাম্পল দিয়ে বোঝানোটাই বেশি ক্লিয়ার হবে। এটার জন্য কি বলবো, সিনটেক্স দিয়ে আসলে এটা খুব একটা ভালোভাবে বোঝানো যায় না। এক্সাম্পল দিয়ে এইসব জিনিসগুলো ভালোভাবে বোঝা যায়, ক্লিয়ার হওয়া যায় বেশি। সো আমরা একটু এক্সাম্পলে যাই। তো এখানটায় আমি একটা নেস্টেড ইফ ব্যবহার করলাম একটা এক্সাম্পল। এটা একটা প্রোগ্রামিং এক্সাম্পল। এটা হচ্ছে
এখানটা আমার কয়েকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের মধ্যে এটা হচ্ছে একটা সলিউশন। তো আপনারা চাইলে কিন্তু এগুলো সলিউশন করতে পারেন। এখানটা চারটা কোশ্চেন আছে, ঠিক আছে? এই চারটা কোশ্চেনের সলিউশন আপনারা করতে পারেন চাইলে, অর্থাৎ এটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে নিতে পারেন, ঠিক আছে? সহজ সহজ চারটা কোশ্চেন আছে। সেই চারটা কোশ্চেনের মধ্যে আমি শুধু প্রথম কোশ্চেনটা এখন সলিউশন করে দিচ্ছি, কারণ হচ্ছে প্রথম কোশ্চেনটা আমাদের নেস্টেড ইফ দিয়ে করতে হয়, আর বাকিগুলো আপনাদের কাজ। প্রশ্নগুলো কই পাবো? এই যে এখন ভিডিওতে পাওয়া যাচ্ছে। আর আপনি চাইলে গ্রুপে কিন্তু আমাদের স্লাইডগুলো শেয়ার করা আছে, আপনি চাইলে গ্রুপে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ভলেন্টিয়াররা আই হোপ এখন একটু গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিন, আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। তো আমি তাহলে কন্টিনিউ করি। এই কোশ্চেনটা একটু বোঝা সবার উচিত, ঠিক আছে? সেটা হচ্ছে এ 36, বি 26, সি 47, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করো, ঠিক আছে? তো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করবো আমরা কিভাবে? আমরা একটু ড্রয়িং এ যাই। মনে করেন আমার তিনটা সংখ্যা আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড আমরা শর্তের উপর ভিত্তি করে আমরা কিন্তু এখন চেক করব যে কে কে সব থেকে বড়, এক্স ওয়াই জেড। আমরা তো জানি না কে সব থেকে বড়, আমাদের মানগুলো তো আমাদের কাছে দেয়া নেই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব? তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে চেক করব কে বড়। আমরা ধরে নিলাম এক্সটা বড়। তো এক্সটা যদি বড় হয় তাহলে ওয়াইটা ছোট, ঠিক না? যেহেতু যদি এটা সত্য হয়, এটা সত্য হওয়া মানে কে বড়, এক্স বড়। তাহলে আমার এক্স যদি বড় হয়, এই ব্লকের মধ্যে আমি কি করব? এক্স এবার কম্পেয়ার করব জেড এর সাথে, এক্স ইজ গ্রেটার দেন জেড। তো প্রথমে আমি কি করলাম, এখান থেকে পেলাম এক্সটা বড়, এখান থেকে এক্স বড় পাওয়ার পর এক্স এর সাথে কাকে কম্পেয়ার করলাম, জেড কে। যদি এটা সত্য হয় তাহলে কে বড় আমাকে একটু বলেন তো? তাহলে এক্স বড়। তো এক্স যদি বড় হয় আমি এখানটায় কি পাবো? আমি এখানটা জাস্ট প্রিন্ট করে দিব, প্রিন্ট এক্স, অর্থাৎ বড় সংখ্যাটা আমি প্রিন্ট করছি। এরপর একটু খেয়াল করুন, যদি আমি প্রথমবার কম্পেয়ার করে কি পাচ্ছি, কে বড় পাচ্ছি, এক্স বড়। এক্স বড়, এক্স এর সাথে জেড কম্পেয়ার করে কাকে বড় পাচ্ছি, এক্স কে। কিন্তু এমনও তো হতে পারে আমার এখানটায় কম্পেয়ার করার পর দেখা যাচ্ছে এক্সটা বড় না, অর্থাৎ এটা ফলস হচ্ছে, অর্থাৎ আমার এই কন্ডিশনটা ফলস হচ্ছে। কখন কন্ডিশনটা ফলস হবে? যদি আমার জেড বড় হয়। তাহলে এখানটা আমি কি করব? এলস, এলস কে বড়, জেড বড়, জেডটা বড়। তো এটা হচ্ছে কখন, যদি আমার এক্স এবং ওয়াই এর কম্পেয়ার করার পর যদি এক্সটা বড় হয়, তাহলে কিন্তু আমরা আরো দুইটা ডিসিশনের মধ্যে যাইতে হবে আমাদের, যে তখন এক্স এর সাথে জেড এর কম্পেয়ার করে আরেকটা ডিসিশনে আমাকে পৌঁছাতে হবে। কিন্তু একটু খেয়াল করুন, ব্যাপারটা যদি এমন হয় যে এইখানটাই সে ফলস হয়েছে, অর্থাৎ এক্সটা ছোট ওয়াইটা বড়, তাহলে সে কোথায় চলে আসবে? এলসি, সে আসবে এলসি। যদি সে এলসে আসে, তার মানে কে বড় এখন? এখন এক্স এর আর কোনো ডিসিশন নেওয়ার দরকার নাই, যেহেতু এক্সটা ফলস করছে, এখানটায় ফলস করছে মানে এক্সটা ছোট ওয়াইটা বড়। তো ওয়াইটা বড় হলে আমার এখন ওয়াই এর সাথে জেড এর সাথে কম্পেয়ার হবে। ইফ ওয়াই ইজ গ্রেটার দেন জেড, যদি ওয়াইটা জেড এর থেকে বড় হয় তাহলে ওয়াইটাই বড়, প্রিন্ট ওয়াই। এক্ষেত্রে ওয়াইটাকে প্রিন্ট করব। এখন যদি এটা না হয় তাহলে কে বড় সব থেকে? এলস, অন্যথায় জেডটাই হচ্ছে সব থেকে বড়। আবার তো ব্যাপারটা হচ্ছে এটাই,
ব্যাপারটা কি সবাই বুঝছেন? থ্যাংক ইউ। মোটামুটি বুঝছেন, যারা মোটামুটি বুঝছেন, যারা একদমই বুঝেন নাই বা যাদের হালকা একটু কনফিউশন আছে তারা ভিডিওটা আবার বারবার কন্টিনিউ করে নেবেন। আই হোপ বুঝতে পারবেন। আর যদি নাও বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আমাদের একটা রিকভারি ক্লাস থাকবে শুক্রবার, একটা বা দুটো করে আমরা সপ্তাহে রিকভারি ক্লাস নিব, যে রিকভারি ক্লাসে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো একটু দেখুন, এবার আমরা এটাকে একটু রান করি। তো রান করার আগে আমি কোডটাকে একটু কপি করে নিয়ে আসছি। কপি কপি করলাম, পেস্ট করলাম। আমার আগের লেখাগুলোকে আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি। তো একটু খেয়াল করুন, আমার কিন্তু ইন্ডেন্টেশন গুলো ঠিক নাই। এখন আমি ইন্ডেন্টেশন গুলো ঠিক করছি। প্রথম ইপের ভেতরে আমার দ্বিতীয় ইপটা হবে, সো আমাকে এক ট্যাপ দূরত্বে দিতে হবে। তারপর এই ইপের পর আমাকে ডিসিশন নিতে হবে প্রিন্টের ব্যাপারটা। ইন্ডেন্টেশন গুলো ঠিক করে নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি রান করছি। এখানে কি দেখাচ্ছে? দ্য হাইয়েস্ট নাম্বার ইজ 47, কারণ আমার এখানটায় 47টা হাইয়েস্ট। তো এখন আমি এটাকে 47 বাদ দিয়ে 55 করে দিই। আমার ইচ্ছা হয়েছে আমি এখন 55 করে দিব। কন্ট্রোল এস দিলাম চেক করার জন্য, আমরা টেস্ট করতেছি এখন। ঠিক আছে? তো আবার এন্টার প্রেস করলাম। এবার দেখাচ্ছে হাইয়েস্ট নাম্বার ইজ 55। তো এখান থেকে 26 আছে, আমি বানাই দিলাম এটাকে 66 আমার ইচ্ছা মতো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি রান করছি। হাইয়েস্ট নাম্বার ইজ 66। তো এটা হচ্ছে আসলে নেস্টেড ইফ। তো নেস্টেড ইফের ব্যাপারটা কি সবাই বুঝছেন? ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে আজকে যে কোডটা ছিল, আজকে যে কোডগুলো নিয়ে আমি ডিসকাস করলাম, সেই কোডগুলো আমি শেয়ার করে দিব। ঠিক আছে? সেই কোডগুলো আমি ইয়েতে আমাদের গ্রুপে দিয়ে দিব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একজন একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনের জন্য তাকে ধন্যবাদ। রাশেদ। আচ্ছা, রাশেদের এই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। রাশেদ, এই অ্যাপটা হচ্ছে আসলে ফরম্যাটেড স্ট্রিং এর জন্য এটা লেখা হয়। ফরম্যাটেড স্ট্রিং কেমন? আমি এখানটা যেটা করলাম সেটা হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে আমি একটা ভ্যালুকে ইনজেক্ট করে দিলাম, অর্থাৎ একটা ভ্যালুকে ভিতরে ঢুকাই দিছি। কার ভ্যালু? এ এর ভ্যালু বা বি এর ভ্যালু বা সি এর ভ্যালু। ঠিক আছে? তো এভাবে করার জন্য আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই ফরম্যাট দিয়ে এটাকে লিখতে হয়। তো আমি কয়েকটা এক্সাম্পল দেখাই এই ফরম্যাটেড স্ট্রিং এর। হ্যাঁ, যেমন এটাকে কমেন্ট আউট করে রাখলাম। তো সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখুন ফরম্যাটেড স্ট্রিংটা কেমন। তো ধরুন আমি এটা লিখলাম এক্স, বা এক্স না আসলে নেম নেই। হ্যাঁ, নেম ইকুয়াল ইনপুট। তো এখানটা ইনপুট হিসেবে আমি কি নিলাম? মনে করুন আমি একটা কোটেশন দিয়ে লিখলাম হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ, একটা কোশ্চেন দিলাম যে আপনার নামটা বলেন বা আপনার নাম কি। ঠিক আছে? তো এরপর আমি কি করলাম? এই নেমটাকে ইনপুট হিসেবে নিলাম। তো নেমটাকে ইনপুট হিসেবে নিয়ে এই নেমটাকে আমি আউটপুট হিসেবে দেখাবো
হাউ আর ইউ, ঠিক আছে? হাউ আর ইউ এবং সাথে নামটা দেখাবো, যেমন প্রিন্ট। তো এটা দেখানোর জন্য আমি যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রথমে লিখলাম হাউ। বেশ কয়েকভাবে কাজটা করা যায়, তো সবভাবে আমি দেখাচ্ছি। হাউ আর ইউ। তো এখন আমি চাচ্ছি তার নামটাও সাথে সাথে প্রিন্ট হোক একই সাথে, ঠিক আছে? হাউ আর ইউ, জাস্ট নেম দিয়ে দিলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো এখানটায় কি বলছে, হোয়াট ইজ ইউর নেম? তো বললাম, আমি বললাম যে হুমাম। হ্যাঁ, হুমাম দিলাম, এন্টার দিলাম। তো কি দেখাচ্ছে, হাউ আর ইউ হুমাম। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমি চাচ্ছি হাউ আর ইউ লেখাটা আসুক এবং সাথে সাথে হুমাম লেখাটা আসুক। তো ব্যাপারটাকে আরো সুন্দরভাবে লেখা যায়, যেমন প্রিন্ট। আমি স্ট্রিং এর মধ্যে চাচ্ছি এই ভেরিয়েবলটাকে ভিতরে বসাই দিতে। একটু খেয়াল করুন, এই জায়গায় কিন্তু আমি কমা ইউজ করিনি, এই জায়গায় একটা ডট ইউজ করছি। ফরম্যাট লেখার আগে একটা ডট ইউজ করছি, কমা না, ঠিক আছে? তো ফরম্যাট দিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানটায় নেম ইকুয়াল দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। হোয়াট ইজ ইউর নেম? হুমাম লিখলাম, এন্টার দিলাম। তো কি দেখাচ্ছে, হাউ আর ইউ হুমাম, হাউ আর ইউ হুমাম। তারপর আরেকটা করা যায়, সেটা হচ্ছে কনক্যাটেনেশন, স্ট্রিং কনক্যাটেনেশন, প্রিন্ট। তো স্ট্রিং কনক্যাটেনেশন ব্যাপারটা কেমন, যেমন হাউ আর ইউ, তারপর দিলাম একটা প্লাস চিহ্ন, তারপর নেম। এটা যেটা করবে সেটা হচ্ছে আমার এই স্ট্রিং এর সাথে এই স্ট্রিংটা কনক্যাট করে নেবে নেমের মাধ্যমে, ঠিক আছে? তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি, এন্টার দিলাম। তো এইখানটায় যেটা দেখাচ্ছে সেটা তো কোনো স্পেস নেই, তো স্পেস দেওয়ার জন্য আমি জাস্ট এখানটা একটা স্পেস দিয়ে নিতে পারি, অথবা এটা যেহেতু একটা স্ট্রিং, ঠিক আছে, স্পেসও কিন্তু একটা স্ট্রিং, আমি এটাকে অন্যভাবেও করতে পারি। এখানটা আরেকটা প্লাস দিয়ে মাঝখানে কোটেশন দিয়ে স্পেস দিয়ে নিতে পারি। তো এইগুলাই হচ্ছে আসলে আপনি স্ট্রিংকে, একটা স্ট্রিংকে কতভাবে রিপ্রেজেন্ট করবেন সেটার ওয়ে। তো সরি, আমি সেভ করতে ভুলে গেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর আমি আবার এটাকে রান করছি। তো এরপর আরো একটা ওয়েতে এটা করা যাবে, সেটা হচ্ছে ইন্ট হাউ আর ইউ। তো আমার এখানটায় আমি জাস্ট নেম লিখে দিলাম, নেম। এই নেমটা আসলে এই নেমটাকে রিপ্রেজেন্ট করে, এই নেমের মধ্যে যা থাকবে সেটা এইখানটায় ইনজেক্ট হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু কাজটা করা যায়। তো এইটা, এটাও আর মানে শেষের লাইনটা, ঠিক আছে, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই জিনিস।
জাস্ট একটু স্মার্ট ওয়েতে করতে গেলে বা শর্ট ওয়েতে করতে গেলে তখন সেটাকে এইভাবেই লেখে। ঠিক আছে? তো এখন আমি এটাকে একটু রান করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, এন্টার। তো প্রত্যেক ক্ষেত্রে এগুলো হচ্ছে আসলে আমার স্ট্রিংটাকে আমি কিভাবে সাজাবো সেটা সাজানোর জন্য এগুলো আসলে ব্যবহার করা হয়। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, এটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, খুব ভালোভাবে এক্সপেরিমেন্ট করবেন আপনারা। ওকে, তাহলে আমি ক্লাসটা মনে হয় আজকের মতো শেষ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালোই পারবেন, বাট প্র্যাকটিস ছাড়া এটা পসিবল না। ধন্যবাদ সবাইকে।